বলিস কি রে, তুই আছিস লেখালেখি বইপত্র নিয়ে? সর্বনাশ! বেটা মুদির ছেলে, ইংরেজি শেখাটা তোর কোন কমে লাগবে? যা, যা, যা। যোগ বিয়োগ কর, নামতা শেখ, তাহলেই হবে। হ্যাঁ, পাল্লা মেরে খদ্দের ঠকাবে, সে শিখবে ইংলিশ। যা যা যা, যা। বাপের কাছ থেকে দাঁড়ি পাল্লা ধরা শেখ, ওজনে কম দেওয়া শেখ, ফিউচারে তোর কাজে লাগবে। স্যারের কথা শুনতে শুনতে আমার ঠোঁট নড়েছিল। কি ভেবেছিলাম, কি বলেছিলাম, সত্যি কি কিছু বলেছিলাম? হয়তো স্যারের কথা শুনতে শুনতে ঠোঁট দুটো লজ্জায় কেঁপে উঠেছিল থরথর করে। রসিক স্যার বললেন, কি বলছিস রে বিড়বিড় করে? মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন শুনবেন গল্প রসিক স্যারের ঘোড়া। লিখেছেন জয়ন্ত দে, পাঠ সুমিত কুমার রায় ও সব্যসাচী দাশগুপ্ত। রসিক স্যারের ঘোড়া। আমি লেখক, ছোট পাবলিশারের ছোট লেখক। বই লিখি, আবার ট্রেনে বাসে বিক্রিও করি। তবে আজ ইচ্ছে ছিল বাসের জানলার ধারে বসে ঘুমোবো। অফিস বাবুদের মতো ঘুম মারতে মারতে হাওড়া যাব। টিকিট চাইলে হাওড়া বলে ভাড়া দেব, ভাড়া ফুল দেব, কিন্তু চোখ হাফ খুলব। চোখ হাফ কেন? আমি ঘুমোচ্ছি, আমি অফিস বাবু হয়েছি। লজেন্স নিয়ে হকার উঠলে লজেন্স কিনবো, টাকায় 3টে, একটা মুখে 2টো ব্যাগে। আমলকি উঠলে ঘুম ঘুম হাত বাড়িয়ে স্যাম্পেল আমলকি নিয়ে মুখে ফেলবো, কিনবো না। যদি বই নিয়ে হকার ওঠে, ঝপ করে চোখ চেয়ে দেখব কোন পাবলিকেশন, দেবদূত পাবলিকেশন নাকি। কিন্তু কপাল যাবে কোথায়, সে তো আমার সঙ্গে। ফলে বসবি তো বস প্রতিবন্ধী সিটে। তখন সামনে ফাঁকা সিট, জানলার ধার, বসে পড়েছিলাম। কিছুক্ষণ পরেই বুঝেছি এটা প্রতিবন্ধী সিট, মানে তৈরি থেকো। তবু বেশ আসছিলাম, ঝিমিয়ে ঝিমিয়ে বাসটাও গড়াচ্ছিল। কিন্তু ওই যে বলে কপাল। হঠাৎ চোখ খুলে দেখি আবছা একটা মানুষ। মানুষটা প্রায় আমার ওপর ঝুঁকে, তার মাথাটা থরথর করে কাঁপছে, দম ফুরিয়ে যাওয়া ঘড়ির কাঁটার মতো হাতটা গায়ের সঙ্গে সেঁটে। আমি উঠে দাঁড়ালাম, আর মানুষটা হুড়মুড় করে সিটের উপর পড়লো। আমি বললাম, লাগলো স্যার? মানুষটা কড়া চোখে আমার দিকে তাকালেন, বললেন, এটা তো হ্যান্ডিক্যাপ সিট। মানুষটার গলার আওয়াজে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কি আশ্চর্য! আমি মানুষটাকে চিনতে পারিনি, কিন্তু ওই কড়া চোখের চাউনি, বাঘের মতো গলা যে আমার বড় চেনা। ইনি তো রসিকবাবু, রসিক গোলদার। রসিকবাবু এখানে এলেন কোথা থেকে, এই কলকাতা শহরে? আমি গিয়েছিলাম অবনী পাত্রের বাড়ি। উনি দেবদূত পাবলিকেশনের মালিক, আমার একজন প্রকাশক, গরিব লেখকের গরিব প্রকাশক। শিয়ালদা লাইনের কোনো এক হকার টাকা মেরে দিয়েছিল, বই নিয়ে টাকা দেয়নি। তাকে ধরতেই কলেজ স্ট্রিট বইপাড়ার টেমার লেন থেকে সোজা বনগা লোকালে। বনগা লোকাল থেকেই অবনীবাবুর পা হরকে গেল। ব্যাস, এখন প্লাস্টার করে শুয়ে। ওকে দেখতে গিয়েছিলাম কোদঘাটে, তাও স্ত্রী না খাইয়ে ছাড়বেন না। আমি কিন্তু করছিলাম, রোগী দেখতে গিয়ে তার বাড়ি পাত পেড়ে আসবো। শেষে অবনীবাবুই ধমক কষালেন, খান না মশাই, বলছে এত করে। এত লেখেন টেকেন, মানুষের মন বোঝেন না। আরে হাতের সামনে লেখক পেয়েছে, তা কোনো মেয়ে ছেলে তাকে না খাইয়ে ছাড়ে? অগত্যা বসে গেলাম খেতে। লইট্টে মাছের রসা রসা খেয়ে ফেললাম প্রচুর।
কিন্তু এত রসের খাবার খেয়ে অবনীবাবু যে কি করে এমন বেরসিক কে জানে। তা না হলে হাত ধুয়ে না বসতে বসতে বলে যান 50টা লেটার আর 50টা কবিরাজি নিয়ে বাসে বিক্রি করতে করতে চলে যান। তাতে বাস ভাড়াও সেভ, আর দিনটাও ফালতু গেল না, কটা পয়সা এলো। অমন পয়সার মুখে আগুন, কথাটা আমার মুখে এসে গিয়েছিল, বলিনি। অত বোকা আমি নই। বুকের কথা মুখে ফোটালেই বিপদ। প্রকাশক মানুষ দুম করে কি ভাবতে কি ভেবে বসবেন, হয়তো ভাববেন 2 কোটির লেখক চ্যাটাং চ্যাটাং বাক্কি মারছে। আসলে লেখক আর প্রকাশকের সম্পর্কটা বড় জটিল। এভাবে আমি না থাকলে তোকে লেখক বলে কে চিনত, ওভাবে আমার লেখা চেপেই তো এত ফুটুনি মারছ। অথচ কি আশ্চর্য, অবনীবাবু ভাবছেন আমি লেখক সেজে কি সম্মানই না পাচ্ছি। এই যেমন তার বউ কত যত্নে পাত পেরে খাওয়ালো, এ লেখক বলেই না, এমন নিশ্চয়ই ঘরে বাইরেও মিলছে। আর আমি ভাবতাম আমাকে বিক্রি করে অবনীবাবু কত কামাচ্ছেন। কিন্তু এখন তো বাড়ি এসে দেখলাম দাঁত বের করা সিমেন্ট বালি খসা দেওয়ালে, ন্যাড়া ছাদ চাপানো ভাঙাচোড়া একটা বাড়ি, আর ভাতের পাতে কালিয়া কোপ্তা নয়, লইট্টা মাছের রসা। আমি বেশ বুঝতে পারি অবনীবাবু বই বিক্রির কথা তার জন্যে নয়, আমার জন্যই বলেছেন, যাতে আমার দিনটা বেকার না যায়, আমার 2 পয়সা হয়। কিন্তু এখন কে কাজ করবে? তাহলে এই খাওয়া স্বাদটা কি থাকলো বলুন? আমি এখন অফিসবাবু হয়ে বাসের জানলার ধারে বসে ঘুমিয়ে ঘুমিয়ে হাওড়া যাব। 25টা লেটার 25টা কবিরাজি ব্যাগের ভেতর সেঁধিয়ে পড়ে থাক। সাধারণত আমি হকারি করি না, তবে অভাব অনটনে 25 কপি 50 কপি বই নিয়ে কলকাতা শহরে বাসে বাসে 2 চক্কর লাগিয়ে দেব। তবে আজ কলকাতা এসে আমাদের দেউলপুর স্কুলের ইংরেজি শিক্ষক রসিকবাবুর সঙ্গে এমনভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। আমি বললাম, স্যার ভালো আছেন? কি মনে হচ্ছে? ভালো থাকলে কখনো লোক তুলে হ্যান্ডিক্যাপ সিটে বসি? অনেক দিন পরে স্যার আপনাকে দেখলাম। তা রিটায়ারই তো করেছি, 4 বছর হয়ে গেল। কিন্তু তোমাকে তো ঠিক মনে পড়ছে না। কোন ইয়ারে মাধ্যমিক? তোমাদের সময়ের ফার্স্ট বয়ের নাম কি ছিল? আমার বুকের ভেতর তখন বুড়বুড়ি। স্যারের প্রশ্নের আগেই উত্তর দিয়ে দিলাম, আর স্যারও আন্দাজ করে ফেললেন আমাকে। তবে ঠিক আমাকে নয়, আমাদেরকে। বললেন, ও, তুই তাহলে গুড়ে পোকাদের একজন। তা কি করিস এখন? স্যারের গলায় গুবরে পোকা শুনেই আমার চারদিক কেমন হুড়মুড় করে উঠল। অনেকদিন পর মনে পড়ল আমি রতন পাল নই, আর পাল নই, মানুষ নই, আমি গুবরে পোকা। স্যার বললেন, তা গুবরে পোকা কাজকর্ম কিছু করা হয় না? ভ্যান ভ্যানানি সার। আমি বললাম, আমার স্যার একটু অন্য লাইন, লেখালেখি, এই বইপত্র নিয়েই আছি। বলিস কি রে, তুই আছিস লেখালেখি বইপত্র নিয়ে? সর্বনাশ। রসিক স্যারের কথায় হঠাৎ আমার নিজের মুখটা পাল্টে গেল। তিনি যেন আমাকে দুম করে ঢুকিয়ে দিলেন ফ্ল্যাশব্যাকে। স্যারের মুখে সেই ব্যঙ্গ। স্যার সারা ক্লাসরুম ফাটিয়ে চিৎকার করছেন। আজ স্যারের তোপের মুখে আমি। ইংরেজি স্যার RLG অর্থাৎ রসিকলাল গোলদার তাঁর ক্লাসের ডান দিকের শেষ বেঞ্চের ছাত্র রতন পালকে বলছেন, বেটা মুদির ছেলে, ইংরেজি শেখাটা তোর কোন কম্মে লাগবে? যোগ বিয়োগ কর, নামতা শেখ, তাহলেই হবে। পাল্লা মেরে খদ্দের ঠকাবে, সে শিখবে ইংলিশ। যা 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 যা, বাপের কাছ থেকে দাঁড়ি পাল্লা ধরা শেখ, ওজনে কম দেওয়া শেখ, ফিউচারে তোর কাজে লাগবে। স্যারের কথা শুনতে শুনতে আমার ঠোঁট নড়েছিল। কি ভেবেছিলাম, কি বলেছিলাম, সত্যি কি কিছু বলেছিলাম? হয়তো স্যারের কথা শুনতে শুনতে ঠোঁট দুটো লজ্জায় কেঁপে উঠেছিল থরথর করে। রসিক স্যার বললেন, কি বলছিস রে বিড়বিড় করে? আমার 2 বেঞ্চ আগে বসা রাজীব বলল, স্যার
ও বলছে ওর বাবা কম দেয় না। সারা ক্লাস হ্যাঁ হ্যাঁ করে হাসছে। মনমতো আমার হাত চেপে ধরলো। ওর করুণ মুখ। আজ আমার পালা। গতকাল ছিল ওর। সারা ক্লাস যখন রসিক স্যারের কথার মজায় হাসে, আমরা তখন পরস্পরকে ছুঁয়ে থাকি। আমরা হাসি না, আমরা শেষ দিকের বেঞ্চে জট পাকিয়ে বসে থাকা। আমরা সবাই এক। আমি শ্রী রতন পাল মুদির ছেলে, মনমতো সরকার দর্জির ছেলে, আমাদের কেউ গোয়ালার গরু, কেউ কেরোসিন তেলওয়ালার বেটা, ময়রার পো, পিয়নের ছাওয়াল, আমাদের একজন কেষ্টাচ্ছা। কেষ্টদার পানবিড়ির দোকান বটতলার মোড়ে। সেই কেষ্টাচ্ছা বিশ্বনাথ অর্থাৎ বিশু বলল, দাঁড়া, আজ দাঁত কেলিয়ে কথা বলা রাজীবকে কেলাবো। বিশু আমাদের মতো না, ও খুব মাথা গরম ছেলে, গায়ে হেভি জোর। কদিন আগে যখন রসিক স্যার বিশুকে ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন, এই বল দেখি, নদীর ধারে একটা বাঁদর গাছের উপর বসে কি হবে? স্যার, বিশু বিড়বিড় করছিল, হয়তো এই ইংরেজি করার জন্য বাংলা কথাগুলো সাজাচ্ছিল। কিন্তু তার আগেই রসিক স্যার বললেন, কি কি মন্ত্র পড়ছিস রে বাপ? হ্যাঁ, কি মন্ত্র? জোরে জোরে বল। স্যারের কথায় বিশু মাথা নিচু করলো। আর স্যার বিশুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চিৎকার জুড়ে বললেন, শুনেছি। মন্ত্রটা হলো কেষ্টার ছা পান বিড়ি খা, কেষ্টার ছা পান বিড়ি খা, কেষ্টার ছা পান বিড়ি খা। স্যার মন্ত্রের মতো কথাটা বলেই চলেছেন। সারা ক্লাস হাসছে। সেদিন থেকেই বিশু ফুঁসছে, আজও ছাড়বে না। ঠিক তাই, ছুটির পর রক্তারক্তি কাণ্ড। বিশু এমন ঘুষি চালালো, রাজীবের নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। সারা স্কুলে হই হই ব্যাপার। ব্যাস, আমরা শয়তানের দল হয়ে গেলাম, এক একটা গুবড়ে পোকা। রসিক স্যার ক্লাসে ঢুকেই আমাদের বের করে দিতেন। এই ক্লাস থেকে বের করার জন্য ইংরেজিই যথেষ্ট। প্রথমেই আমাদের পটাপট দাঁড় করিয়ে দিতেন। তারপর গলায় নানা রকম সুর খেলিয়ে বলতেন, টেন্স বল, ট্রান্সলেশন বল। পারলে আবার ট্রান্সলেশন। আবার ভুল আমাদের হবেই, আর ভুল হলেই আমাদের ক্লাস থেকে বেরিয়ে যেতে হবে। ব্যাস শালা, রসিক স্যারের ক্লাস থেকে আমরা নিজেরাই বেরিয়ে যেতাম। সেই রসিক স্যার আমার সামনে বসে, তার পাথরের মতো হাত বাসের সিটে এলিয়ে পড়ে আছে, তার মাথা কাঁপছে, কথা কিছুটা জড়ানো। স্যার বললেন, তা লেখালেখির লাইনে আছিস বললি? আগে হ্যাঁ স্যার। তা কি লিখিস? ওই প্রকাশক যখন যেটা চায়, A to Z সব কিছু। যেমন ধরুন লিটারেচার, প্রফেশনাল, মেডিকেল, কুইজ। বলিস কি রে, একই অঙ্গে এত রূপ! ওই তো বললাম স্যার, প্রকাশক যদি চায়। রসিক স্যারের চোখে মুখে ধন্দ। লিটারেচার থেকে মেডিকেল, এক অস্ত্রে সব বধ। তা কি করে হয়? কেন হবে না স্যার? অস্ত্র যে কলম, পৃথিবীর সব থেকে জোরালো অস্ত্র। কাঁপা মাথা হঠাৎ ঘাড়ের ওপর লকপক করে ওঠে। না, একজন সব বিষয়ে জানবে, লিখবে, ব্যাপারটা এত সোজা নয়। কেন সোজা নয় স্যার? খবরের কাগজে রিপোর্টাররা যে কায়দায় জানছে, লিখছে, সেই কায়দায় আর কি। আমার কথা শুনে রসিক স্যারের মাথাটা ঘাড়ের ওপর ঝুলে পড়ল। তারপর হঠাৎ তেড়ে ফুঁড়ে উঠে বললেন, দেখা দেখি কি কম্ম করলি, দেখা। স্যারের কথায় আমিও উত্তেজিত। খপ করে হাত ঢুকিয়ে ফেলেছিলাম ব্যাগের ভেতর। আমার আঙুলে আঙুলে আমার লেখা বইগুলো খলবল করে উঠল। তারা এতক্ষণ গায়ে গা দিয়ে সবকটা মিলে আমাদের কথা শুনছিল। এখন ব্যাগের ভেতর আমার হাত পেয়ে ছোট ছোট মাছের মতো ঠুকরে দিল। ওরা কলকল করে বলল, যাবো না। তোমার মান অপমান বোধ নেই? টেন্স বলে, ট্রান্সলেশন বলে তোমরা কি রেহাই পেতে? আমরাও রেহাই পাবো না। বইগুলোর কলকল কথায় আমার সম্বিত ফিরে এলো। ঠিকই তো, আমার বইগুলো নিয়েও তো রসিক স্যার ব্যঙ্গ করতে পারেন।
আমি ব্যাগের ভেতর ওদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিই, ওদের পিঠ থাপড়ে বাহবা দিই। সত্যি কি বুদ্ধি বইগুলোর! ওদের লালচে নিউজ প্রিন্টের খলখলে শরীরে হাত ছুঁয়ে থাকি। হাসি মুখে স্যারকে বলি, এই কম্ম করেই তো স্যার বেঁচে ভরতে আছি। মা আছে, একটা বোন, সংসার দেখছি। লেখা তো আমার স্যার পেট চালানোর ধান্দা, জীবিকা। বরং স্যার অন্য জিনিস দেখুন। ততক্ষণে আমার আঙুল ব্যাগের ভেতর ফাইলে ঠেকেছে। ফাইলে রাখা দুটো খবরের কাগজ স্যারের হাতে তুলে দিই। ওই কাগজ দুটোয় আমার গল্প আছে। মুখ আলো করে স্যারকে দেখাই, স্যার স্যার এই দেখুন না, এই লেখাটা আমার। দেখি 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 দেখি। এ তো অনেক দিনের পুরনো কাগজ রে। আমি মুখ মুছে ডাহা মিথ্যে কথা বলি। প্রকাশকের বাড়িতে পড়েছিল, আজ উদ্ধার করলাম। কিছুতেই দেবে না, বই করবে। ওর খুব ইচ্ছে আমার একটা গল্পের বই বের করে। তা বই করলি না কেন? ফেরত দিলি? স্যার দরাদরিতে পোষাচ্ছিল না। আর একটা জায়গা থেকে ভালো অফার পেয়েছি স্যার, এরা বড় প্রকাশক, আমি প্রফেশনাল ম্যান। তাই? বলিস কি রে? রসিক স্যার দু চোখ সরু করে আমাকে দেখেন। গল্প লিখে পয়সা পাওয়া যায়? পাওয়া যায় স্যার, যথেষ্ট পাওয়া যায়। ঠিক ঠিক ক্লিক করে গেলে বাড়ি গাড়ি কি চাই। রসিকবাবু ঠোঁট বেঁকান। বড় ফাস্ট হয়ে গেছে লাইফ। এখন কে পড়ে রে এইসব গপ্প টপ্প? কি বলছেন স্যার? খবরের কাগজে অ্যাক্সিয়াম স্পেসের দাম জানেন? সেখানে এতখানি জায়গা নিয়ে এক একটা গল্প প্রকাশিত হয়। না পড়লে কি এসব ছাপা হতো বলুন স্যার? রসিক স্যারের কাপা ঘাড় কাঁপে। না না, ওগুলো দিয়ে আসলে খবরের কাগজের ওই বিশাল পেট ভরানো হয়। তাতে ক্ষতি কি স্যার? এতে গ্যাস অম্বল হয় না, পেট ছাড়ে না। রাজনীতির কচকচানি আর ধর্ষণের রগরগে বর্ণনা না পড়ে দুটো গল্পই না হয় পড়লেন। এতে মনও ভালো থাকে, বদহজমও হয় না। না না না, কোথায় সেসব লেখক? মান বড় পড়ে গেছে। এখন গাধাকে দাঁড় করানো হচ্ছে রেসের মাঠে। আরে বাবা, গাধা কি দৌড়োয়? স্যার জীবনটাই তো স্যার রেসের মাঠ। তা সেই রেসের মাঠে ঘোড়ার পাশে গাধাও যদি দৌড়োয়, ক্ষতি কি স্যার? গাধা যদি দৌড়তে চায় তাতে কি অন্যায় আছে? আসলে যে যার নিজের দৌড়টাই দৌড়োয়। এ দৌড় বেঁচে থাকার দৌড়। আর সে দৌড়ে যদি আপনারা একটু সাহায্য করেন তো গাধারাও প্রাণে বল পায় স্যার, পায়ে জোর পায়। যা, তা কখনো হয়? গাধা গাধা, ঘোড়া ঘোড়াই। তবু স্যার গাধা যদি একটু সাহায্য পায় সেও দৌড়বে স্যার। রসিক স্যার মাথা নাড়িয়ে হাসেন, বলেন, দৌড়তে গিয়ে মুখ থুবড়ে পড়ে মরবে। আমি কিছুক্ষণ চুপ করে থাকি। আমরা গাধা, শয়তান, গুবরে পোকা। তাহলে বিশু? আবার মুখ খুলি স্যারের সামনে। স্যার, কেষ্টার ছেলে বিশু, বিশ্বনাথ ডাক্তার হয়েছে স্যার। কেষ্টার ছেলে বিশু পানবিড়ি? হ্যাঁ। কি ডাক্তার? হোমিওপ্যাথ? না স্যার, পাক্কা এমবিবিএস। রসিকবাবু মাথা ঝোকান। বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে। তাহলে ওই দর্জির ছেলে কি করে কলেজে পড়ায়? বলিস কি রে? শুনে তো ভালো লাগছে। একটা লেখক, একটা ডাক্তার, একটা প্রফেসর। বাহ 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 বাহ। তা ওরা কবে এত পড়াশুনো করলো? তুই বা কবে কাব্য চর্চা করলি? কিছুই তো টের পেলাম না। আপনি যদি কিছু মনে না করেন তবে বলি স্যার। বল না, বল বল। এখন আর মনে করার কি আছে? তুই কি আর সেই তুই আছিস? আপনি চকমকি ঠুকেছেন, তাতে যার বুকের ভেতর বারুদ আছে সে ঠিক জ্বলে উঠেছে। সেই জ্বলনেই তো কেষ্টচ্ছা ডাক্তার হলো, দর্জির ছেলে প্রফেসর হলো। আরো অনেকেই আছে, তাদের সবার খবর তো আমি জানি না। তা এ দলে তো তুইও আছিস।
না স্যার, আমার বুকের ভেতর বারুদ ছিল না। কে বললো ছিল না? তাহলে এতগুলো বই লিখলি কি করে? ওই স্যার, বেঁচে পড়তে থাকার জন্য স্যার, পেটের ধান্দায়। আরে বাবা, পেটের ধান্দায় তো তুই মদ বিক্রি করিসনি, বরং বলতে পারি দুধ বিকোতে বেরিয়েছিস। বল বল তো, কেমন সেল হয় তোর বই? স্যার, যদি সাহস দেন তবে বলি, আমি এখন বাংলা বাজারে বেস্ট সেলার। হুম? হ্যাঁ, এই বাজারে যা গল্প, উপন্যাস, প্রবন্ধ দেখেন, তা সব 500,000 কপি ছাপা হয়। হুম। আর আমার বই এক একটা ইমপ্রেশনে 5,000। আসলে যত ছাপবে তত খরচ কমে যাবে। এত বই কি পড়ে? কারা? আমি জানলার বাইরে তাকাই, হাওড়ায় বাস ঢুকছে, চারিদিকে মানুষ আর মানুষ। ফিসফিস করি, এরাই আমার পাঠক। আমার কথা রসিকবাবু শুনতে পান না, আমি শোনাতে চাইও না। আমি জানলার বাইরে হাঁ চোখে ওদের দেখি, থই থই করছে। রাস্তাঘাট সব যেন ওরা দখল করে নিয়েছে। ট্রেনে, বাসে এরাই আমার ইংরেজি লেটার রাইটিংয়ের বই ঝপাঝপ কিনে ফেলে। আপনার অফিসে, ছেলের স্কুলে লিভ অ্যাপ্লিকেশন করতে চান, মিটার খারাপ, ইলেকট্রিকের বিল বেশি আসছে, চিঠি লিখবেন, এরকম 50টা চিঠি আছে এই বইতে। বলুন তো, তাজমহল বানাতে কতদিন লেগেছিল? কত মজুর কাজ করেছে? আচ্ছা বলুন তো, জিব্রাল্ট প্রণালী কাকে বলে? কুইজ এরা কেনে। কিংবা বাচ্চার পেট ফাঁপলে কোন পাতা, কান পাকলে কোন মূল, কবিরাজি, অথবা বর্ষাকালে কি খাবেন না, অমাবস্যায় কি ছবেন না, এরা কেনে, এরা পড়ে। এরা জনতা, আম জনতা, এরা পাবলিক। আমি ট্রেনের যাত্রী, স্যার বাসের। তবু স্যারের সঙ্গে চলি বাস স্ট্যান্ডের দিকে। স্যার যাবেন বালি। স্যারের লকপকে শরীরটা থমকে থমকে হাঁটে। আমি এই ভিড় দিয়ে আসা মানুষের স্রোতের বিরুদ্ধে স্যারকে আগলে আগলে চলি। স্ট্যান্ডে বাস নেই। স্যারকে একটা চায়ের দোকানে বেঞ্চে বসাই। হাঁপাতে হাঁপাতে রসিকবাবু বলেন, আজ আজ সারা দিনটা খুব ভালো কাটলো। এই তোর সঙ্গে দেখা হলো, তোদের ভালো ভালো সব খবর পেলাম। আমি ছোট ছেলের বাড়ি গিয়েছিলাম, সেখানেও ভালো খবর। ও স্যার, আপনার ছোট ছেলে? হ্যাঁ, ও তো ওই ভবানীপুরে ফ্ল্যাট কিনেছে না, সেই ফ্ল্যাটে তালা মেরে এখন আমেরিকা যাচ্ছে। তাই ছেলেটার সঙ্গে একটু দেখা করে এলাম। আর বড় ছেলে, হ্যাঁ? সে তো কম্পিউটার ইঞ্জিনিয়ার। ব্যাঙ্গালোরে গাড়ি বাড়ি, এলাহি ব্যাপার, বুঝলি? আমার দুটো ছেলেই একেবারে রেসের ঘোড়া, চাবুক। স্যার, ওরা কেউ তাহলে আপনার সঙ্গে থাকে না? মানে ওই স্যার, হঠাৎ যেন রসিকবাবুর গলা আটকে গেল। মাথাটা শক্ত হয়ে ঘাড়ের উপর চেপে বসেছে। বললেন, থাকলে কি আর এই শরীর নিয়ে ওদের সঙ্গে দেখা করতে আসতে হয়? এই শরীর নিয়ে আপনি এলেন, ওরা আপনাকে পৌঁছতে এলো না? না। রসিকবাবুর চোখের কোণে জল। বললেন, থাকেও না আমার কথা, তোদের কথা বল। আমার আর কি কথা স্যার, তবু যদি বলেন একটা জিনিস দেখাই। আমরা যে এলাকায় থাকি, আপনি তো জানেন স্যার, বড় গরিব এলাকা। কজন আর লেখাপড়া জানে, কিন্তু আমাকে সবাই ওই লেখক টেখক বলে একটু গণ্যমান্য করে আর কি। ফলে দরকারি প্রয়োজনে সবাই ছুটে আসে। এই ছুটে আসা মানেই চিঠি লিখে দিতে হয়, হরেক কিসমের দরখাস্ত, অ্যাপ্লিকেশন। তাদের সবার এক কথা, বাংলায় চলবে না, ইংরেজি চাই। এদিকে আপনি তো জানেন স্যার আমার ইংরেজির কি দশা। তবু আমি আতান্তরে পড়ে যাই স্যার। তাই বুদ্ধি করে আসার সময় ট্রেন থেকে একটা লেটার রাইটিংয়ের বই কিনেছি। এখন খুব ভয় হচ্ছে, হাটে মাঠের বই, সেই বই থেকে টুকে চিঠি লিখে দেব। সে চিঠিতে যদি ভুল থাকে বড় বেইজ্জত হয়ে যাব। স্যার, এই আপনি যদি একটু উল্টে পাল্টে দেখে দেন স্যার, বইটা ঠিক আছে কিনা। আমি ব্যাগ থেকে
আমার লেখা লেটার রাইটিং বইটা বের করি, বইটা স্যারের কোলে রাখি। স্যার কেমন ঘেন্না ঘেন্না মুখ করে কোলে রাখা বইটার দিকে তাকান। আমি গলায় কাকুতি এনে বলি, একটু কষ্ট করে দেখে দিন না স্যার, স্যার ভুল থাকলে ছুঁড়ে ফেলে দেবো, আমার 5 টাকা না হয় জলে যাক, কিন্তু এই বইটা দেখে ভুল ইংরেজিতে চিঠি লিখে মান ইজ্জত খোয়াতে চাই না স্যার। স্যার কিছুটা বিরক্তির গলায় বললেন, এসব রাস্তাঘাটে বসে ইংরেজি দেখা যায়? দেখা যায় স্যার, দেখা যায়, খুব দেখা যায়। আপনি ভাত টেপার কায়দায় দেখুন, 2-1টা ভাত টিপেই আপনি গোটা হাড়ির মালুম পেয়ে যাবেন। আপনার তো জহুরির চোখ স্যার, একবার দেখুন না। রসিক স্যার বইটা খুলে চোখের সামনে রাখেন, বললেন, তুই একটু বাসের দিকে নজর রাখ, হ্যাঁ এলেই বলবি। হ্যাঁ? ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি একটু চোখ বুলিয়ে দেখি কি বিদ্যে ফলালো দেখি। স্যার একটা একটা করে লেটার পেরিয়ে পাতা উল্টে যাচ্ছেন। বাস এলো, ফিস করলাম, স্যার বাস। স্যার, স্যারের চোখ আটকে বইয়ের পাতায়। আমার মনে হলো স্যার যেন খুঁজছেন, ভুল খুঁজছেন, ভুল পেলেই আমাকে ঘর থেকে বের করে দেবেন। সেই ভয়েই আমি স্যারকে বলেছি ট্রেনে কিনেছি, তবু স্যারের চোখ যেন আঠা লেগে গেছে। আমি আবার ডাকলাম, স্যার, স্যার বাস। স্যার আমার মুখের দিকে তাকালেন, তারপর ভাঁজ করা অবস্থায় বইটা আমার হাতে ধরিয়ে দিলেন, ধরা গলায় বললেন, আমাকে একটু ধর তো, একটু টেনে তোল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মাটির ওপর দুপায়ে ভরে দাঁড়িয়েও স্যার আমার হাত ছাড়লেন না। কেমন যেন থরথর করে কাঁপছেন, কাঁপতে কাঁপতে বললেন, শোন, সাদা মাটা ইংরেজি, কিন্তু ভুল নেই কোথাও। স্যারের শরীরের সমস্ত ভার নিয়ে আমি উঠতে উঠতে ভাসতে ভাসতে চলেছি বাসের দিকে। সাদা মাটা ইংরেজি, কিন্তু ভুল নেই কোথাও। আজ মুদির ছেলেকে ইংরেজিতে হয়রান করে রসিক স্যার ক্লাস থেকে বের করে দিতে পারেননি। পাতার পর পাতা উল্টে লাইন থেকে শব্দ দুচোখে বিধিয়েও ভুল পাননি। সাদা মাটা, কিন্তু ভুল নেই। শত ইচ্ছে থাকলেও রসিকবাবু আজ আমাকে তাড়াতে পারেননি। রসিকবাবুকে হ্যাচকা মেরে টেনে বাসে তুললাম। সব সিট ভরে গেছে। প্রতিবন্ধী সিটে জানলার ধারে স্যারকে বসিয়ে দিলাম। বাস ছেড়ে দিচ্ছে। স্যারকে প্রণাম করে হঠাৎ কি মনে হলো, বললাম, আপনাকে একা ছেড়ে আপনার ছেলে ঠিক কাজ করেনি স্যার। খপ করে রসিকবাবু আমার একটা হাত চেপে ধরলেন, বললেন, রেসের ঘোড়া কখনো মাল বহন করে না রে বোকা, ওরা শুধু দৌড়োয়। আমার ছেলেরা যে রেসের ঘোড়া। রসিক স্যারের গলাটা ধরে এলো, চোখের কোণ চিকচিক করে উঠল। স্যার জানলার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, কি পলিউশন, চোখ একেবারে জ্বালিয়ে দিল। মানুষ বাঁচবে কি করে বলতো? পলিউশন নিয়ে কিছু লিখেছিস? স্যার লেখ লেখ, পরিবেশ নিয়ে কিছু লেখ। বিষাক্ত হয়ে যাচ্ছে চারপাশ। আমি ট্রেনের জানলার ধারে বসে, হাওয়া যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই হাওয়া যেন আমার বুকের ভেতর ঢুকে পড়েছে হু হু করে। আমি কোলের ওপর রাখা ব্যাগের ভেতরে হাত রাখলাম। স্যারের দেখা বইটা ভাঁজ করা অবস্থায় আছে। হঠাৎ ব্যাগ থেকে বইটা বের করে ভাঁজ করা পাতায় চোখ রাখলাম, আর তখনই আমার চোখ আটকে গেল। এই পাতায় একটা স্কুলের ছুটির অ্যাপ্লিকেশন, কিন্তু চিঠির স্কুলের নামটা যে আমাদের স্কুলের। তবে কি এই স্কুলের নামে এসে রসিক স্যার থমকে গিয়েছিলেন? তার দু চোখে আঠা হয়ে গিয়েছিল। রসিকবাবুকে তবে স্কুলের নাম দেখেই বুঝতে পারলেন এই লেখাটা আমার, এ বইটা আমারই। আমি তার কাছে লেখক সেজেছি, কিন্তু
এই বইয়ের লেখক পরিচয় দিতে লজ্জা পেয়েছি। আমি সেই লেখক, সেই রেসের ঘোড়া নই। আমি ট্রেনের জানলার হু হু হাওয়ায় চিৎকার করে উঠলাম, রেসের ঘোড়া কখনো মাল বহন করে না স্যার, ওরা শুধু দৌড়ো। ট্রেনের হাওয়ায় হাওয়ায় আমার সঙ্গে রসিকবাবুর গলাও শুনলাম, যেন স্যার আমার সঙ্গে গলা মেলাচ্ছেন। আমার ছেলেরা যে রেসের ঘোড়া, ওরা শুধু দৌড়য়, শুধু দৌড়য়। তবু আজ আমি রসিকবাবুকে ছাড়বো না। ক্লাসরুম থেকে কিছুতেই মাথা নিচু করে বেরিয়ে যাব না, বরং রসিকবাবুর চোখে চোখ রেখেই বলবো, রেসের ঘোড়া দৌড়চ্ছে, পলিউশন নয় স্যার। আপনি কাঁদছিলেন। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।